হ্যালো বন্ধুরা, ইকোসিস্টেম যে চ্যাপ্টারটি আছে এটা তার নেক্সট ভিডিও। তো এই ভিডিওতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি। এর আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, তো এটা নেক্সট ভিডিও। শুরু করা যাক। তো প্রথমে আসছে প্রোডাক্টিভিটি বা উৎপাদন কতটা, সেটা নিয়ে একটু আলোচনা হবে। A constant input of solar energy is the basic requirement for any ecosystem to function and sustain. যে যে কোনো ইকোসিস্টেমকে কাজ করার জন্য বা যে কোনো ইকোসিস্টেমকে টিকে থাকার জন্য সর্বদা একটা নির্দিষ্ট মাত্রার সৌরশক্তি তাকে প্রয়োগ করতে হয়। এটা তার বেসিক রিকোয়ারমেন্ট। যে কোনো ইকোসিস্টেমকে টিকে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সৌরশক্তি সর্বদা তার মধ্যে ইনপুট করতে হয়, প্রয়োগ করতে হয়। Primary production is defined as the amount of biomass or organic matter produced per unit area over a time period by plants during photosynthesis. তো এখানে প্রাইমারি প্রোডাকশন আর সেকেন্ডারি প্রোডাকশন দুটো জিনিস আছে। তো তার মধ্যে প্রাইমারি প্রোডাকশনের যে বিষয়টা সেটা কি, যে কোনো একটা উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রতি একক সময়ে একটা নির্দিষ্ট এরিয়াতে, একটা একক এরিয়াতে যতটা বায়োমাস, জৈবভর বা জৈব যৌগ তৈরি করে সেটাই হলো তার প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে কি প্রাইমারি প্রোডাক্টিভিটি কী হলো, যে কোনো একটা উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে একক সময়ে একক ক্ষেত্রফলে যতটা ভরের জৈব ভর বা জৈব যৌগ তৈরি করে সেটাই হলো তার প্রাইমারি প্রোডাক্টিভিটি বা প্রাথমিক উৎপাদন। ইট ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ওয়েট গ্রাম পার মিটার স্কোয়ার অর এনার্জি কিলোক্যালোরি পার মিটার স্কোয়ার। তো এটাকে এক্সপ্রেস করা হয়, তো তার ইউনিটটা কি, তো এটা আমরা ইউনিট চ্যাপ্টারে দেখেছি ফিজিক্সে। তো এটা হচ্ছে ওয়েট হিসাবে যদি দেখি তাহলে হচ্ছে গ্রাম প্রতি ঘন গ্রাম পার মিটার স্কোয়ার, এবং যদি এনার্জি বা শক্তির দিক দিয়ে দেখি তো কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার, যে প্রতি একক ক্ষেত্রফলে কত কিলো ক্যালোরি শক্তি তৈরি হচ্ছে বা প্রতি একক বর্গমিটারে কত গ্রাম তৈরি হচ্ছে বায়োমাস। দ্য রেট অফ বায়োমাস প্রোডাকশন ইজ কল্ড প্রোডাক্টিভিটি। তো বায়োমাসের যে উৎপাদনের হার সেটাই হলো প্রোডাক্টিভিটি বা উৎপাদন। জৈব ভর উৎপাদনের হারটাকে বলে প্রোডাক্টিভিটি। এবং এই যে প্রোডাক্টিভিটি তাকে ডিনোট করা হয় কি দিয়ে, গ্রাম মিটার ইনভার্স টু ইয়ার ইনভার্স বা কিলো ক্যালোরি মিটার ইনভার্স টু ইয়ার ইনভার্স। তো প্রোডাক্টিভিটি মানে বায়োমাস প্রোডাকশন, এটা হচ্ছে বায়োমাস প্রোডাকশন। আর বায়োমাস প্রোডাকশনের হার বা প্রোডাক্টিভিটি তার ইউনিট হচ্ছে গ্রাম মিটার ইনভার্স টু ইয়ার ইনভার্স, কিলো ক্যালোরি মিটার ইনভার্স টু ইয়ার ইনভার্স। মানে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি 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 বছর প্রতি একক ক্ষেত্রফলে কত গ্রাম তৈরি হচ্ছে বা প্রতি বছর প্রতি একক ক্ষেত্রফলে কত কিলো ক্যালোরি এনার্জি তৈরি হচ্ছে। টু কম্পেয়ার দ্য প্রোডাক্টিভিটি অফ ডিফারেন্ট ইকোসিস্টেম, বিভিন্ন রকমের ইকোসিস্টেমের মধ্যে তুলনা করার জন্য এই ইউনিটগুলোকে ব্যবহার করা হয়। এই ইউনিটগুলোকে কাজে আমরা পরিমাণটা নির্ণয় করতে পারি যে কতটা তৈরি হচ্ছে, তাকে এনার্জির দিক দিয়েও করতে পারি, তাকে ভরের দিক দিয়েও করতে পারি। It can be divided into gross primary productivity and net primary productivity. প্রোডাক্টিভিটি আবার দুই রকম আছে, একটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি জিপিপি, আর একটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এনপিপি। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি অফ অ্যান ইকোসিস্টেম ইজ দ্য রেট অফ প্রোডাকশন অফ অর্গ্যানিক ম্যাটার ডিউরিং ফটোসিনথেসিস। তো জিপিপিটা কি বা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হলো যে কোনো উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে কতটা জৈবভর তৈরি করছে সেটা হলো গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি। উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে টোটাল কতটা জৈবভর বা এনার্জি তৈরি করছে সেটা হলো জিপিপি। A considerable amount of GPP is utilized by plants in respiration. তো গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেশন লসেস ইজ দ্য নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বা এনপিপি। তো এনপিপিটা কি, যে এবার তো খাদ্য তৈরি করলো ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে, তো খাদ্যটা তো পুরোটাই কাজ লাগাতে পারে না উদ্ভিদ, কিছুটা যে এনার্জি আছে বা শক্তি আছে সেটা তার শ্বসন কার্যের জন্য ব্যবহৃত হয়ে যায়, তার শ্বসন কার্য চলার জন্য সেটা কিছুটা ব্যয় হয়ে যায়। তো সেই জিপিপি থেকে শ্বসন কার্য চালানোর জন্য যে এনার্জি লস হচ্ছে সেটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এনপিপি বা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটিটা কী হয়,
যে উদ্ভিদের মধ্যে জমা হয়ে থাকে সেটা অন্যান্য ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করে। তো জিপিপি হচ্ছে টোটাল কতটা জৈব ভর তৈরি হচ্ছে, আর সেখান থেকে উদ্ভিদের রেসপিরেশন করার জন্য যতটা এনার্জি বাদ যাচ্ছে সেটাকে বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটা হলো এনপিপি বা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি ইজ দ্য অ্যাভেলেবল বায়োমাস ফর দ্য কনজাপশন টু হেটেরোট্রপস। তো এই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি যেটা বললাম সেটাই, যে এটাই জমা হয় এবং এটাই কি পরবর্তী ট্রপিক লেভেলে যায়, বা হেটেরোট্রপস যারা আছে হার্বিভোরস ডিকম্পোজার্স, তারা এই যে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এটাকেই তারা গ্রহণ করে খাদ্য হিসাবে। কারণ যে রেসপিরেশনের মাধ্যমে যেটা দরকার ছিল উদ্ভিদের সেটা তো লস হয়ে গেছে, বাকি যেটা আছে সেটা এনপিপি। আর এনপিপিটা কী হয় যে পরবর্তীকালে তো আবার সেকেন্ড ট্রপিক লেভেল, থার্ড ট্রপিক লেভেল, হেটেরোট্রপস মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, উদ্ভিদ ছাড়া সবাই হেটেরোট্রপস, যারা সালোক সংশ্লেষ করতে পারে না তারা ছাড়া সবাই হেটেরোট্রপস। তো এই হেটেরোট্রপসের মধ্যে কিংবা যারা ডিকম্পোজ করবে সেই ডিকম্পোজারের মধ্যে এই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এই খাবারটাই যায়। তাহলে এটা হলো যে এখানে প্রাইমারি প্রোডাক্টিভিটি, গ্রস জিপিপি, এনপিপি এগুলো কি দেখা গেল। এবার আছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ফরমেশন অফ নিউ অর্গ্যানিক ম্যাটার বাই কনজিউমার্স। তো উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কী তৈরি করলো, খাবার তৈরি করলো, সেটা ছিল প্রাইমারি প্রোডাক্টিভিটি। কিন্তু যারা সালোক সংশ্লেষ করতে পারে না তাদের পর মানে অর্থাৎ সেকেন্ড ট্রপিক লেভেল, থার্ড ট্রপিক লেভেল, ফোর্থ ট্রপিক লেভেল, এই সমস্ত প্রাণীরা যে অর্গ্যানিক ম্যাটারটা তৈরি করে সেটাই হলো সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তাহলে উদ্ভিদ ছাড়া অন্য অন্য যারা অর্গ্যানিক ম্যাটার বা জৈব যৌগ তৈরি করছে সেটা হলো সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। বা কনজিউমার্স কারা, যারা প্রডিউসার থেকে খাদ্য গ্রহণ করে তারাই কনজিউমার। যেমন উদ্ভিদ হচ্ছে প্রডিউসার, তারপর উদ্ভিদের থেকে বাকি যে ট্রপিক লেভেল যাবে যেমন গরু, তারপর মানুষ, তারপর অন্য অন্য যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে কি কনজিউমার। তো তারা যে অর্গ্যানিক ম্যাটারটা তৈরি করে সেই খাবারটাকে গ্রহণ করার মাধ্যমে সেটা হলো সেকেন্ডারি প্রোডাক্টিভিটি বা গৌণ উৎপাদন। তাহলে এটা বোঝা গেল যে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ফরমেশন অফ নিউ অর্গ্যানিক ম্যাটার বাই কনজিউমার্স। যে কনজিউমার কতটা নতুন নতুন অর্গ্যানিক ম্যাটার বা জৈব যৌগ তৈরি করছে তার যে হার সেটা হলো সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। প্রাইমারি প্রোডাক্টিভিটি ডিপেন্ডস অন দ্য প্ল্যান্ট স্পেসিস ইনহ্যাবিটিং এ পার্টিকুলার এরিয়া। তো প্রাইমারি প্রোডাক্টিভিটিটা নির্ভর করে কার ওপর, উদ্ভিদের ওপর, যে কত এই একটা এলাকাতে কতটা উদ্ভিদ আছে। কেননা উদ্ভিদ যেহেতু তৈরি করছে প্রাথমিক উৎপাদনটা, তাই উদ্ভিদের উপর নির্ভর করবে। ইট অলসো ডিপেন্ডস অন এ ভ্যারাইটি অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড ফটোসিনথেটিক ক্যাপাসিটি অফ প্ল্যান্টস। তো এরা তো উদ্ভিদের স্পেসিস কতটা ছড়িয়ে আছে তার উপর নির্ভর করে, তার সাথে সাথে আর কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা এটার ওপর প্রভাব বিস্তার করে। যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে বাইরের পরিবেশটা, সেখানকার তাপমাত্রা, মাটি ইত্যাদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জলবায়ু, আবহাওয়া ইত্যাদিও সেটাকে প্রভাব বিস্তার করে। অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টস, যে সেই এলাকাতে মাটিতে কতটা নিউট্রিয়েন্টস আছে, যদি বেশি নিউট্রিয়েন্টস থাকে তাহলে কি উদ্ভিদরা বেশি পরিমাণে জল ও খনিজ লবণ সংগ্রহ করার মাধ্যমে বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে। কারণ ফটোসিনথেটিক ক্যাপাসিটি অফ প্ল্যান্ট, তারপর উদ্ভিদের ফটোসিনথেটিক ক্যাপাসিটি যেমন C3 C4 এদের মধ্যে সালোক সংশ্লেষের যে হারটা সেটা একটু ডিফারেন্ট করে। তো উদ্ভিদরা কতটা সালোক সংশ্লেষ তৈরি করতে পারছে তার উপরেও ডিপেন্ড করে। দেয়ারফর ইট ভ্যারাইজ ইন ডিফারেন্ট টাইপস অফ ইকোসিস্টেম। এবং এর জন্য এই যে প্রাইমারি প্রোডাক্টিভিটি সেটা বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। কেননা সেটা উদ্ভিদের ওপর নির্ভর করছে যে ওখানে উদ্ভিদের ঘনত্ব কতটা আছে, সেখানকার উদ্ভিদ কতটা ফটোসিনথেসিস করতে পারছে, সেখানকার এনভায়রনমেন্ট কেমন আছে, সেখানকার জলবায়ু কেমন আছে, সেখানে নিউট্রিয়েন্টসের অ্যাভেলেবিলিটি কতটা আছে, এগুলো যেহেতু ভ্যারাই করে তার জন্য এই যে প্রাইমারি প্রোডাক্টিভিটি এটাও ভ্যারাই করে। দ্য অ্যানুয়াল নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি অফ দ্য হোল বায়োস্ফিয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি 170 বিলিয়ন টনস ড্রাই ওয়েট অফ অর্গ্যানিক ম্যাটার। তো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে প্রতি বছর যে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি হয় পুরো বায়োস্ফিয়ারে, পুরো পৃথিবীর মধ্যে পুরো জীবমণ্ডলে, যে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বা এনপিপি তার পরিমাণটা কত, 170 বিলিয়ন টন অফ অর্গ্যানিক ম্যাটার। 170 বিলিয়ন টনস অর্গ্যানিক ম্যাটার, এবং সেটা ড্রাই ওয়েটে, মানে সেখান থেকে জল যেটা আছে সেটা বাদ দিলে যেটা হবে সেটা, যে সেটা শুষ্ক ওজন ধরা হয়েছে 170 বিলিয়ন টন জৈব যৌগ। তাহলে কতটা বেশি, 1 বিলিয়ন মানে 100 কোটি, তাহলে 170 বিলিয়ন মানে কত কোটি, তার আবার টন, 100 কেজিতে 1 টন, তাহলে অনেকটাই বেশি। তো এতটা জৈব ভর তৈরি হয় প্রতি বছর এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। জিপিপি না, জিপিপি থেকে রেসপিরেশনটা বাদ দিলে যেটা নেট পড়ে থাকছে সে এনপিপি
যেটা অন্য অন্য লেভেলে যাবে, অন্যান্য ট্রপিক লেভেলে যাবে। তো 170 বিলিয়ন টন, এটা মনে রাখতে হবে। অফ দিস, ডেসপাইট অকুপাইং অ্যাবাউট 70% অফ দ্য সারফেস, দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য ওশিয়ান আর অনলি 55 বিলিয়ন টনস। তো 170 বিলিয়ন টন হচ্ছে পুরো জীবমণ্ডলে। তো এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল আর একটা অ্যাকোয়াটিক। তো অ্যাকোয়াটিক যেটা 70%, পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল। তো সেই 70% ওয়াটার আছে কোথায়? পুরো পৃথিবীতে। কিন্তু তাহলে তার যে প্রোডাক্টিভিটি সেটা বেশি হওয়া দরকার ছিল, কিন্তু কি মাত্র 55 বিলিয়ন টন হচ্ছে অ্যাকোয়াটিক বা জলভূমিতে হয়। আর 170 থেকে 55 বদলে কত? 125, 115, 115 বিলিয়ন টন হচ্ছে স্থলভূমিতে। তাহলে সমুদ্রে এতটা বেশি স্থান অধিকার করে আছে, প্রায় 70% পুরো জীবমণ্ডলের, অথচ তার প্রোডাক্টিভিটি খুবই কম, 55 বিলিয়ন টন। আর অন্যদিকে যে টেরেস্ট্রিয়াল আছে সেটা বাকিটা 115 বিলিয়ন টন। রেস্ট অফকোর্স ইজ অন ল্যান্ড, বাকিটা অবশ্যই ল্যান্ডের ওপর বা টেরেস্ট্রিয়ালের ওপর, যেটা 115 বিলিয়ন টন। ডিসকাস দ্য মেন রিজন ফর দ্য লো প্রোডাক্টিভিটি অফ ওশিয়ান উইথ ইউর টিচার। তো সমুদ্রে কেন প্রোডাক্টিভিটি লো সে নিয়ে আলোচনা করতে হবে, চিন্তাভাবনা করতে হবে। তো এটা দেখলাম যে এটা একটা বিষয় ছিল প্রোডাক্টিভিটির বিষয়ে, যে প্রাইমারি প্রোডাক্টিভিটি, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, জিপিপি, এনপিপি, তারপর তার পরিমাণ, তারপর কী কী ফ্যাক্টরের উপর নির্ভর করে, এগুলো দেখলাম। তো এবার আসছে নেক্সট পার্ট, সেটা হলো ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন মানে হলো বিয়োজন, ভেঙে যাওয়া। তো এই বিষয়ে একটু হালকা পড়েছিলাম যে বিভিন্ন অণুজীব, মাইক্রোবস, যেগুলো কী করে, যে উদ্ভিদ প্রাণীদের যে মৃতদেহ আছে, পচাগলিত অংশ আছে, সেগুলোকে বিয়োজিত করে সেখান থেকে নিউট্রিয়েন্টসগুলোকে বাইরে বের করে দেয়, আলাদা করে, সেটাই হচ্ছে ডিকম্পোজিশন। তো এখানে ডিটেলসে পড়তে হবে সেই প্রক্রিয়াটা। ইউ মে হ্যাভ হার্ড অফ দ্য আর্থওয়ার্ম বিং রেফার টু অ্যাজ দ্য ফার্মার্স ফ্রেন্ড। দিস ইজ সো বিকজ দে হেল্প ইন দ্য ব্রেকডাউন অফ কমপ্লেক্স অর্গ্যানিক ম্যাটার অ্যাজ ওয়েল অ্যাজ ইন লুজেনিং অফ দ্য সয়েল। তো আমরা এটা শুনেছি যে আর্থওয়ার্ম যেটা আছে বা কেঁচো যেটাকে বলি, সেটা কি, সেটা হচ্ছে ফার্মার্স ফ্রেন্ড, কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে। তো তার কারণটা কি? কারণ তারা ব্রেকডাউন করে অফ কমপ্লেক্স অর্গ্যানিক ম্যাটার, তারা যে জটিল জৈব যৌগ আছে তাদেরকে ভেঙে সরলতম যৌগে পরিণত করে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন লুজেনিং অফ দ্য সয়েল, এবং তাছাড়া মাটিটাকে লুজ করতে সাহায্য করে। মাটিটা হয়তো শক্ত আছে, তাকে ভুরভুরে করে বা নরম করে দেয়, যাতে সহজেই খনিজ লবণগুলো সেখান থেকে প্ল্যান্টরা শোষণ করতে পারে, মাটিটাকে উর্বর করে। তো জটিল যৌগগুলোকে এগুলোকে ভেঙে সরলতম যৌগে পরিণত করে, মাটিকে উর্বর করে, তার জন্য একে কৃষকের বন্ধু বলে। Similarly, decomposers break down complex organic matter into inorganic substances like carbon dioxide, water, and nutrients, and the process is called decomposition. একই রকমভাবে ডিকম্পোজার বা বিয়োজক যারা আছে তারা কি করে, যে জটিলতম যৌগগুলোকে ভেঙে সরলতম যৌগে পরিণত করে, এবং সেখান থেকে যে মিনারেলস আছে বা ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, যেমন কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, তারপর নিউট্রিয়েন্টস, সোডিয়াম প্লাস বিভিন্ন রকম আয়নস, এগুলোকে সেই জটিলতম যৌগগুলোকে ভেঙে এই সরলতম যৌগে পরিণত করে। এবং এই যে প্রসেসটা তাকে বলা হয় ডিকম্পোজিশন বা বিয়োজন। তো ডিকম্পোজার্স কী করে, তাহলে কী করে দেখলাম যে ডিকম্পোজার ব্রেক ডাউন কমপ্লেক্স অর্গানিক ম্যাটার ইন্টু ইনঅর্গানিক সাবস্টেন্স, যে জটিলতম যৌগগুলিকে ভেঙে সেখান থেকে ইনঅর্গানিক সাবস্টেন্স যেমন কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, নিউট্রিয়েন্টস ইত্যাদি নিয়ে আসে, এবং একে বলে ডিকম্পোজিশন। Dead plant remains such as leaves, bark, flowers, and dead remains of animals, including fecal matter, constitute detritus, which is the raw material for decomposition. তো কোন কোন পদার্থগুলিকে ডিকম্পোজ করা হয় বা বিয়োজন করা হয়, তো সেই পদার্থগুলোকে বলা হয় ডেট্রিটাস। যে সমস্ত পদার্থগুলোকে অণুজীবরা, তো বিভিন্ন রকমের যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব আছে বা আর্থম আছে, যারা ভেঙে তাকে ডিকম্পোজ করে বা বিয়োজন করে, সে সমস্ত পদার্থগুলিকে বলা হয় ডেট্রিটাস। তাহলে ডিকম্পোজার কী করে, ডেট্রিটাসের ওপর কাজ করে, ডিকম্পোজিশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে। তো সেই ডেট্রিটাসের মধ্যে কী কী পড়ছে? লিভস, বার্ক, ফ্লাওয়ার, যে গাছের পাতা, গাছের ছাল, গাছের ফুল, ডেড রিমেন্টস অফ অ্যানিম্যালস, বিভিন্ন রকমের যে জীব আছে তাদের যে মৃতদেহ, মৃত পচা দেহ, ইনক্লুডিং ফিকাল ম্যাটার, তাছাড়া তাদের মল মূত্র ইত্যাদিও এইগুলো ডেট্রিটাসের মধ্যে পড়ছে, যার ওপর এই যে ডিকম্পোজার্স আছে যে অণুজীব, সেগুলো কাজ করে এবং তাকে ডিকম্পোজিশন করে সেখান থেকে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে আলাদা করে। The important steps in the process of decomposition are fragmentation, leaching, catabolism, humidification, and mineralization. তো
তো ডিকম্পোজিশনের যে প্রক্রিয়াটি হয় সেটা কয়েকটি ধাপের মাধ্যমে হয়ে থাকে। তো সেই ধাপগুলো কী কী? প্রথমে আছে ফ্র্যাগমেন্টেশন, তারপর লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন আর মিনারেলাইজেশন। তো এই ধাপ, এই 5টা যে ধাপ আছে এইগুলোর মাধ্যমে এই ডিকম্পোজিশন বা এই যে ব্রেকডাউনের প্রক্রিয়াটি সেটা সম্পূর্ণ হয়। তো এগুলো আস্তে আস্তে পড়তে হবে যে কোনটা কীরকম কী প্রক্রিয়া। ডেট্রিভোর্স বা আর্থওয়ার্ম ব্রেক ডাউন ডেট্রিটাস ইন্টু স্মলার পার্টিকলস। দিস প্রসেস ইজ কল্ড ফ্র্যাগমেন্টেশন। তো প্রথমে দেখেছিলাম ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্ট মানে কি? ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড। তো এখানে কী হবে? ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যাবে। যে ডেট্রিটাস যেমন ডেট্রিভোর্স যেমন আর্থওয়ার্ম কী করে? ব্রেক ডাউন ডেট্রিটাসগুলোকে টু স্মলার পার্টিকেল, ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে দেয় এবং একে বলে ফ্র্যাগমেন্টেশন। হয়তো এরকম একটা বড় একটা ছিল, তো তাকে যে ডেট্রিভোর্স ছিল তাকে এগুলোকে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে এরকমভাবে ছোটো ছোটো পার্টিকেল তৈরি করলো, এই যে ভেঙে দিল। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, যে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে ফেলবে ডেট্রিভোর্সগুলো। যেমন আর্থওয়ার্ম কী করে? একটা মাটির পুরো দলা ছিল, তাকে ছোটো ছোটো করে ছোটো ছোটো মাটির টুকরোতে কনভার্ট করে দেয়। তো এটা হলো ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্ট নাম দেখে বোঝা যাচ্ছে জিনিসটা কি। By the process of leaching, water-soluble inorganic nutrients go down into the soil horizon and get precipitated as unavailable salt. তো লিচিং প্রক্রিয়াটা পরবর্তী ধাপ, এটা একটু একটু টাফ টাইপের। যে যে জলে দ্রব্য যে সমস্ত ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টস আছে সেগুলো মাটির নিচে চলে যায় এবং সেখানে লবণ আকারে জমা হতে থাকে। তো বিষয়টা কি? যে এই যে এর মধ্যে তো অনেকগুলো ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টস আছে, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো অর্গ্যানিক নিউট্রিয়েন্টস আছে, ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টস আছে। তো এর মধ্যে যে সমস্ত ইনঅর্গ্যানিক যেগুলো নিউট্রিয়েন্টস আছে সেগুলো কী হবে? যে জলে দ্রবীভূত হবে। জলে দ্রবীভূত হয়ে এই যে নিচের দিকে যে মাটির অংশ আছে সেখানে এভাবে জমা হতে থাকবে, জলে দ্রবীভূত অংশগুলো, এবং সেখানে অধক্ষেপ পড়ে মানে লবণের আকারে জমা হবে। তো এটা হচ্ছে লিচিং। তো লিচিং প্রক্রিয়ার কী হবে? যে ইনঅর্গ্যানিক যে সমস্ত ম্যাটার আছে, ইনঅর্গ্যানিক অজৈব যৌগ আছে, যেগুলো জলে দ্রবীভূত হতে পারে, সেগুলো নিচের দিকে মাটির নিচে যাবে এবং সেখানে অধক্ষেপ আকারে, লবণের আকারে অধক্ষেপ হিসাবে পড়ে থাকবে। ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল এনজাইম ডিগ্রেড detritus into simpler inorganic substances. This process is called catabolism. তো এর মধ্যে এবার কী করে? যে এটা তো একটা ইনঅর্গ্যানিক, সেটা আলাদা হয়ে গেল। তো এরপরে যে অর্গ্যানিক ম্যাটার আছে বা অন্যান্য ম্যাটার আছে, তার উপর ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল এনজাইম, ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত এনজাইম, তারপর ছত্রাক থেকে নিঃসৃত এনজাইম, এগুলো কী করে? সে ডেট্রিটাসের উপর কাজ করবে এবং তাকে সিম্পল ইনঅর্গ্যানিক সাবস্টেন্স, অজৈব যৌগে, তাকে ছোটো ছোটো অজৈব যৌগে তাকে আলাদা করে দেবে, ভেঙে দেবে, এবং একে বলা হয় ক্যাটাবলিজম। তাহলে ক্যাটাবলিজমটা কি? যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক থেকে নিঃসৃত উৎসেচকের প্রভাবে বিভিন্ন রকমের যে ডেট্রিটাস আছে সেগুলোর থেকে অজৈব যৌগগুলো যে আলাদা হয়ে যায়, সেটাই হলো ক্যাটাবলিজম। এবার ক্যাটাবলিজমের মধ্যে দুটো পার্ট, একটা হিউমিফিকেশন আর একটা হচ্ছে মিনারেলাইজেশন। তো এই তিনটে পার্ট বোঝা হলো ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম। ফ্র্যাগমেন্টেশনের প্রক্রিয়া কী হবে? যে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে যাবে। লিচিং প্রক্রিয়ায় জলে দ্রবীভূত অজৈব পদার্থগুলো মাটির নিচে যাবে এবং সেখানে লবণ আকারে অধক্ষেপ আকারে, লবণের অধক্ষেপ আকারে পড়ে থাকবে। আর 3 নম্বর হচ্ছে ক্যাটাবলিজম, যেখানে ব্যাকটেরিয়া এবং ছত্রাক থেকে নিঃসৃত উৎসেচকের প্রভাবে এই যে ডেট্রিটাস আছে সেগুলো থেকে ইনঅর্গানিক যে সাবস্টেন্স আছে, অজৈব যৌগ আছে, সেগুলো আলাদা হয়ে যাবে, তাকে সহজতম অজৈব যৌগে কনভার্ট করবে, সেটা হচ্ছে ক্যাটাবলিজম। তো এবার ক্যাটাবলিজমের আবার দুটো পার্ট, একটা হচ্ছে হিউমিফিকেশন আর একটা হচ্ছে মিনারেলাইজেশন। তো এই দুটো কি দেখা যাক। It is important to note that all the above steps in decomposition operate simultaneously on the detritus. যে এটা একটা বিশেষ বিষয় যে এই যে ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, এই যে প্রক্রিয়াগুলো দেখলাম, প্রত্যেকটা পর একটার পর একটা হতে থাকে। প্রথমে ফ্র্যাগমেন্টেশন, তারপর লিচিং, তারপর ক্যাটাবলিজম, এভাবে একটার পর একটা হতে থাকে। হিউমিফিকেশন অ্যান্ড মিনারেলাইজেশন অকার ডিউরিং ডিকম্পোজিশন ইন দ্য সয়েল। এবার আর হিউমিফিকেশন হয় কখন? যে যখন মাটিটা ডিকম্পোজ করা হয় তখন হিউমিফিকেশন আর মিনারেলাইজেশন এই দুটো প্রক্রিয়া সম্পন্ন হয়। হিউমিফিকেশন আর মিনারেলাইজেশন কখন হয়? ডিকম্পোজিশন ইন দ্য সয়েল, মাটির মধ্যে যখন বিয়োজন বা মূল বিয়োজন যে প্রক্রিয়া, সেটা হচ্ছে হিউমিফিকেশন আর মিনারেলাইজেশন।
আমাদের যে উদ্দেশ্য যে মিনারেলগুলোকে আলাদা করা, সেটা এই দুটো প্রক্রিয়াতেই হয়ে থাকে। হিউমিফিকেশন লিডস টু অ্যাকুমুলেশন অফ এ ডার্ক কালার্ড অ্যামরফাস সাবস্টেন্স কল্ড হিউমাস that is highly resistant to microbial action and undergoes decomposition at an extremely slow rate. তো হিউমিফিকেশনে কী হয় যে হিউমাস জমা হয়, হিউমাস অ্যাকুমুলেট করে বা হিউমাস জমা হয়। হিউমিফিকেশন প্রক্রিয়ায় প্রথমে হিউমাস জমা হবে। তো হিউমাসটা কি? হিউমাসটা হচ্ছে ডার্ক কালার্ড, কালো রঙের অত্যন্ত ঘন কালারের অ্যামরফাস সাবস্টেন্স, বা অ্যামরফাস হচ্ছে অকেলাসিত, যার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, সেই অ্যামরফাস পদার্থ তাকে হিউমাস বলে। এর বৈশিষ্ট্য কি? দ্যাট ইজ হাইলি রেজিস্ট্যান্স টু মাইক্রোবিয়াল অ্যাকশন। যে মাইক্রোবস বা ছোটো ছোটো যে অণুজীব আছে সেগুলো এই হিউমাসের উপর তাদের ক্রিয়া করতে পারে না, অ্যান্ড আন্ডারগাজ ডিকম্পোজিশন অ্যাট অ্যান এক্সট্রিমলি স্লো রেট। এবং যেহেতু অন্যান্য মাইক্রোবস বা অণুজীব এর উপর ক্রিয়া করতে পারে না, তাই এদের যে ডিকম্পোজিশন সেটা অত্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে থাকে। তাহলে হিউমিফিকেশন প্রক্রিয়া কী হয়? যে ধীরে ধীরে টুকরো টুকরো করে পড়লে সেটা সহজে মনে থাকবে। যে হিউমিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে যে হিউমাস আছে সেটা জমা হয়। হিউমাসটা কি? হিউমাস হচ্ছে ঘন কালারের একটা অকেলাসিত পদার্থ, যেটার উপরে কোনো রকমের অণুজীব সহজে ক্রিয়া করতে পারে না। অণুজীবের প্রতি তারা রেজিস্ট্যান্স, তাই অণুজীব তার উপর ক্রিয়া করতে পারে না, এবং এর জন্য হিউমাসকির যে ডিকম্পোজিশন সেটা অত্যন্ত ধীরে ধীরে হয়। বিং কলয়েডাল ইন নেচার, ইট সার্ভস অ্যাজ এ রিজার্ভার অফ নিউট্রিয়েন্টস। এবং হিউমাসটা কী হয়? যে কলয়েড প্রকৃতির, কলয়েড যে আমরা দেখেছিলাম যে কলয়েড একটা পুরো আলাদা সারফেস, একটা কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার আছে যেখানে কলয়েড পড়তে হবে। তো সেই কলয়েড প্রকৃতির হচ্ছে হিউমাস, এবং এটা কী করে? রিজার্ভার অফ নিউট্রিয়েন্টস। তো এই হিউমাসের মধ্যে এই যে ডার্ক কালার অ্যামরফাস সাবস্টেন্স, তো এর মধ্যে কী থাকে? বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস যেগুলো আছে সেগুলো জমা থাকে, তার রিজার্ভার হিসেবে কাজ করে, সঞ্চয়কারী অংশ হিসেবে কাজ করে। এর মধ্যে সমস্ত অনেক নিউট্রিয়েন্টস জমা থাকে। The humus is further degraded by some microbes and release of inorganic nutrients occur by the process as mineralization. তো এই হিউমাসের যেটা আছে সেখানে তো সহজে ডিগ্রেড হয় না, কিন্তু যেইটুকু ডিগ্রেড হয় সেইটুকু কিছু কিছু কী করে থাকে? মাইক্রোবস বা অণুজীব করে থাকে, এবং সেখান থেকে যে মিনারেল, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই সমস্ত মিনারেলগুলো কী হয়? আলাদা হয়ে যায়, এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় মিনারেলাইজেশন। তো হিউমিফিকেশন আর মিনারেলাইজেশন কী হলো? দেখা গেলো যে হিউমিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস কী হয়? অ্যাকুমুলেট হয়। হিউমাসটা কি? হিউমাসটা হলো একটা ঘন কালারের একটা অক্লাসিত পদার্থ, যেটা মাইক্রোবস যার উপর ক্রিয়া করতে পারে না, এবং এটা অত্যন্ত ধীরে ধীরে বিয়োজিত হয়, এবং এটা হচ্ছে কলয়েড প্রকৃতির, এবং এর মধ্যে অনেক নিউট্রিয়েন্টস জমা থাকে। এটা হচ্ছে হিউমিফিকেশন। আর মিনারেলাইজেশন কি? যে এই হিউমাস যেটা আছে তার উপর কিছু কিছু মাইক্রোব ক্রিয়া করে, এবং সেখান থেকে যে আলাদা মিনারেল আছে সেগুলোকে আলাদা করে দেয়, এবং এটা হচ্ছে মিনারেলাইজেশন। তো এই পুরো প্রক্রিয়া 5টা প্রক্রিয়ার মাধ্যমে দেখলাম যে কীভাবে কোনটা কাজ করে। ফ্র্যাগমেন্টেশন, ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হবে। লিচিং, যে লিচিং প্রক্রিয়ার মাধ্যমে জলে দ্রবীভূত অজৈব পদার্থগুলো মাটির নিচে জমা হবে এবং কেলাস আকারে জমা থাকবে। এই অধক্ষেপ তৈরি করবে, লবণের অধক্ষেপ তৈরি করবে। তারপর ক্যাটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাক থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে সেগুলো ভেঙে সেখান থেকে যে অজৈব পদার্থগুলো আছে সেগুলো আলাদা হবে। হিউমিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস জমা হবে। হিউমাসের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটা ঘন কালারের অকেলাসিত পদার্থ, যার উপর মাইক্রোবস কাজ করতে পারে না সহজে, এবং এটা সহজে এটা খুব আস্তে আস্তে বিয়োজিত হয়, এবং এটা একটা কলয়েড প্রকৃতির, এর মধ্যে নিউট্রিয়েন্টস জমা থাকে। মিনারেলাইজেশন প্রক্রিয়া কি? যে এই যে নিউট্রিয়েন্টসগুলো জমা আছে সেখান থেকে যে মিনারেল আছে সেগুলো কিছু কিছু অণুজীবের প্রভাবে বিয়োজিত হয়ে আলাদা হয়ে যাবে। এটা হলো মিনারেলাইজেশন। তো এই প্রক্রিয়াটি পুরো অত্যন্ত ইম্পর্টেন্ট, অনেক ডাউট থাকে, তো আস্তে আস্তে বললাম, তোমরা ভালো করে পড়বে, তাহলে অবশ্যই বুঝে নেবে। তো এরপরে কিছু কিছু ফ্যাক্টর আছে, যে কী কী ফ্যাক্টরসের ওপর এই ডিকম্পোজিশন প্রক্রিয়াটি নির্ভর করে। তো এখানে কিছু কিছু ফ্যাক্টর আছে, তো দেখা যাক কী কী। ডিকম্পোজিশন ইজ লার্জলি অ্যান অক্সিজেন রিকোয়ারিং প্রসেস। ডিকম্পোজিশন প্রক্রিয়ার জন্য অক্সিজেন দরকার হয়। যেমন সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার হয়, শ্বসনের জন্য অক্সিজেন দরকার হয়, ঠিক একই রকমভাবে ডিকম্পোজিশনের জন্য অক্সিজেন দরকার হয়। দ্য রেট অফ ডিকম্পোজিশন ইজ কন্ট্রোলড বাই কেমিক্যাল কম্পোজিশন অফ detritus অ্যান্ড ক্লাইমেটিক ফ্যাক্টর।
ডিকম্পোজিশনের যে হার সেটা নির্ভর করে দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ ডেট্রিটাস, যে ডিকম্পোজার্সগুলো যার ওপর কাজ করছে, যে ডেট্রিটাস পড়েছিলাম, যে লিভ, ফ্লাওয়ার, যে মৃত জীবজন্তু, এই যে ডেট্রিটাস, এই ডেট্রিটাসগুলো কী কী কেমিক্যাল দিয়ে তৈরি, কী কী রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, তার উপর নির্ভর করে। অ্যান্ড ক্লাইমেটিক ফ্যাক্টর, আর একটা হচ্ছে জলবায়ুর ওপর, যে আশেপাশের জলবায়ু কেমন আছে, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে যে বিয়োজিত যে প্রক্রিয়াটি সেটা কত দ্রুত হবে। In a particular climatic condition, decomposition rate is slower if detritus is rich in lignin and chitin, and quicker if detritus is rich in nitrogen and water-soluble substance like sugars. তো প্রথমে জলবায়ুটাকে স্থির করে দিয়েছে। যদি জলবায়ুটাকে স্থির করে দিই, ক্লাইমেটিক কন্ডিশন কনস্ট্যান্ট আছে, তো তখন ডিকম্পোজিশনটা যে কেমিক্যাল কম্পোজিশনের উপর নির্ভর করে, সেটা কী কী কেমিক্যালের ওপর, যে যদি দেখা যায় ডেট্রিটাসটার মধ্যে লিগনিন আর কাইটিন বেশি আছে, তাহলে ডিকম্পোজিশন প্রক্রিয়াটি ধীরে হবে। লিগনিন আর কাইটিন সমৃদ্ধ ডেট্রিটাস থাকলে ডিকম্পোজিশন প্রক্রিয়াটি ধীরে হবে। আর ডেট্রিটাস যদি নাইট্রোজেন এবং জলে দ্রবীভূত পদার্থ যেমন সুগার, নাইট্রোজেন এবং জলে দ্রবীভূত পদার্থ যেমন সুগার যদি থাকে, সেটা নিয়ে যদি গঠিত হয় ডেট্রিটাসগুলি, তাহলে ডিকম্পোজিশন প্রক্রিয়াটি দ্রুত হবে। তাহলে এখানে বোঝা গেলো যে জলবায়ু স্থির আছে, যে একটা নির্দিষ্ট এলাকাতে জলবায়ু স্থির আছে, তখন যদি দেখা যায় যে যে ডেট্রিটাস যার উপর ডিকম্পোজারগুলো কাজ করবে, সেই ডেট্রিটাসগুলো যদি লিগনিন আর কাইটিন সমৃদ্ধ হয়, তাহলে ডিকম্পোজিশন প্রক্রিয়াটি ধীরে হবে। আর সেটা যদি নাইট্রোজেন এবং সুগার নিয়ে গঠিত হয়, তো ডিকম্পোজিশন প্রক্রিয়াটি দ্রুত হবে। এবার আসছে ক্লাইমেটিক কন্ডিশন কী কী নির্ভর করে। টেম্পারেচার অ্যান্ড সয়েল ময়েশ্চার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাইমেটিক ফ্যাক্টর দ্যাট রেগুলেট ডিকম্পোজিশন থ্রু দেয়ার এফেক্ট অন দ্য অ্যাক্টিভিটিস অফ সয়েল মাইক্রোবস। ক্লাইমেটিক ফ্যাক্টরের মধ্যে আবার দুটো সবচেয়ে বেশি করে, একটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা, আর একটা হচ্ছে সয়েল ময়েশ্চার, যে মাটির আর্দ্রতা। তাপমাত্রা আর মাটির আর্দ্রতা, এই দুটো বেশি প্রভাব বিস্তার করে। এই দুটো কী করে, এই দুটো যে মাইক্রোবস যারা ডিকম্পোজিশনগুলো করবে, সেই মাইক্রোবসের ক্রিয়াকলাপের ওপর প্রভাব বিস্তার করে। যে একটা নির্দিষ্ট তাপমাত্রা বেশি হয়ে গেলে মাইক্রোবসের মধ্যে যে সমস্ত উৎসেচক আছে সেগুলো দ্রুত কাজ করবে, তাপমাত্রা কম হলে কম কাজ করবে। তো এভাবে তাপমাত্রা আর যে মাটির আর্দ্রতা, এই দুটো কী করে, যে মাটির মধ্যে যে সমস্ত মাইক্রোবস আছে তাদের কার্যকারিতার ওপর প্রভাব বিস্তার করে, এবং এর ফলে আলটিমেটলি ডিকম্পোজিশনের ওপরে প্রভাব বিস্তারিত হয়। ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট এনভায়রনমেন্ট ফেভার ডিকম্পোজিশন, whereas low temperature and anaerobic inhibit decomposition, resulting in build up of organic materials. যদি বাইরের যে পরিবেশ আছে বা জলবায়ু আছে সেটা যদি উষ্ণ হয় এবং আর্দ্র হয়, তাহলে কি ডিকম্পোজিশনটা ফেভার করবে, মানে ডিকম্পোজিশন বেশি হবে। তাহলে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে বা জলবায়ুতে ডিকম্পোজিশনটা দ্রুত হয়। আর যদি লো টেম্পারেচার থাকে অ্যান্ড অ্যানারোবাইসিস থাকে, লো টেম্পারেচার থাকে, তাপমাত্রা কম থাকে, তাহলে এনজাইম খুব ভালোভাবে কাজ করতে পারবে না, পরে ডিকম্পোজিশনের রেটটা কম হবে। বা অ্যানারোবিক কন্ডিশন, যে বায়ুতে অক্সিজেন খুব কম আছে, অক্সিজেন নেই, যেহেতু ডিকম্পোজিশনটা অক্সিজেনের উপর নির্ভর করে, তাই অক্সিজেন না থাকলে ডিকম্পোজিশনটা আস্তে আস্তে হবে। তো কম তাপমাত্রা এবং অক্সিজেনবিহীন পরিবেশে ইনহিবিট ডিকম্পোজিশনটা হয় না। আর ডিকম্পোজিশন না হলে কী হবে, রেজাল্টিং ইন বিল্ড আপ অফ অর্গ্যানিক ম্যাটেরিয়াল, এবং এর ফলে যে জৈব পদার্থগুলি আছে সেগুলো কি জমা হতে থাকবে, সেগুলো বিয়োজিত হচ্ছে না, তার মানে কি, তার জন্য সেগুলো আস্তে আস্তে জমা হয়ে স্তূপ গঠন করবে। তো এখানে চারটি ফ্যাক্টর আছে, যে জলবায়ু, চারটে বিষয় আছে। প্রথমে জলবায়ু, কোন জলবায়ুটা ফেভার করে, কোন জলবায়ুটাতে ফেভার করে না। আর তারপরে আছে যে কেমিক্যাল কম্পোজিশন, কোন কেমিক্যাল থাকলে বিয়োজন দ্রুত হবে, কোন কেমিক্যাল থাকলে বিয়োজন কম হবে। তো এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, সেগুলো মনে রাখবে, লিখে নেবে এক জায়গাতে, তাহলে খুব ভালো হবে। তো এটাই ছিল এই ভিডিওটা। এই পরবর্তী ভিডিওতে যে এনার্জি ফ্লো আছে সেটা পড়ানো হবে। তো ভিডিওটি যদি তোমাদের কিছুটা উপকার করে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো তোমরা সবাই জুড়ে থাকো চ্যানেলটির সঙ্গে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো, যাতে উৎসাহ পাই এবং আরও ভিডিও বানাতে ভালো লাগে। তো অবশ্যই মোটিভেট করার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো।